তিনি আমাদের এই বঙ্গদেশ থেকে লালিত আবহাওয়া পরিবেশ পরিস্থিতি তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। ওই জায়গাটা শুনবো এবং 3টি পর্বে যদি আমরা ভাগ করি, পাকিস্তানের আগের যে বিষয়ের সময়টা, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশ, এই 3টি পর্বের সময়ে রবীন্দ্রনাথের প্রকৃতি তো তার জন্মগতভাবে উত্তরাধিকারী হিসাবে পাওয়া। আমাদের বাংলাদেশের যে কোনো মানুষের, আমরা তো ষড় ঋতুর দেশ আমরা নিজেদের বলি। 6টি ঋতুর প্রভেদ খুব তফাৎ হয় না, মাঝে মাঝে তফাৎটা খুব বেশি হয় না, কিন্তু তারপরও 6টা ঋতু। রবীন্দ্রনাথ প্রতিটি ঋতুকে অনুভব করার চেষ্টা করতেন। তিনি একটা লেখায় লিখেছেন যে সেই ছোটোবেলার ছড়া তিনি ছিলেন, বৃষ্টি পড়ে তাপুর তুপুর নদে এলো বান। এটি নাকি তার ছিল ছোটোবেলা শিশুকালে তার মেঘদূতের মতো। এত বড় সম্মান দিয়েছেন একটা ছড়াকে। সেই ছড়াটা তাকে ওই বৃষ্টির যে শব্দটা হয়, সেই ছন্দটা, সেদিকে তাকে সজাগ করেছিল। তো তার লেখায় আমি দেখতে পেয়েছি তিনি প্রকৃতিকে বিভিন্নভাবে দেখেছেন। প্রকৃতির কোমল রূপ, কঠোর রূপ। তার গীতবিতানের কবিতাগুলি তো বর্ষা, শরৎ সব ঋতুতে সেখানে গান আছে তার। পাশাপাশি তিনি যখন গদ্য লিখেছেন তখন প্রকৃতি নিয়ে প্রচুর লিখেছেন। শুধু কবিতা লিখেননি বা গান লিখেননি অথবা ছোট গল্প, সেখানে তিনি বিভিন্ন ঋতুকে স্থান দেননি তা নয়। তিনি প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, সবুজকে লালন করার জন্য, অরণ্যকে বিনষ্ট না করার জন্য সমস্ত জীবন চেষ্টা করেছেন। একবার তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন যে তুমি তোমার শহর ফিরিয়ে নাও, আমার অরণ্য আমাকে ফেরত দাও। তার মানে হচ্ছে যে সবুজ হারিয়ে যাচ্ছে, সেই সবুজকে হারিয়ে যেতে দেয়াটা হচ্ছে আমাদের জাতির আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার শামিল। তিনি সেটি বুঝতে পেরেছেন। আমার মনে হয়, এবং এখানে আমি আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে একমত, যে রবীন্দ্রনাথ যদি জীবনের একটা সময় 10 বছরের মতো পূর্ববঙ্গে না কাটাতেন, তিনি হয়তো বিশ্বমানব হওয়ার চেতনাটা পেতেন না। কারণ বিশ্বমানব হওয়ার জন্য কায়মনে বাঙালি হতে হয়। সেই বাঙালি তিনি হয়েছেন পূর্ব বাংলায় এসে। প্রকৃতিকে তিনি একদম ভিতর থেকে দেখতে পেরেছেন, সামনে থেকে না, প্রকৃতির ভিতরের থেকে প্রকৃতির ছন্দ, তার আত্মার স্বরূপটা তিনি আবিষ্কার করেছেন। যেমন পত্রগুলির কথাই বলি, যখন তিনি লিখেছেন চিঠি, সেখানে বিভিন্ন ঋতুর বর্ণনা আছে। যে পদ্মা নদী যখন শুকিয়ে যাচ্ছে, অথবা পদ্মা নদী প্রবল প্রবাহে বয়ে যাচ্ছে দুকুল ছাপিয়ে, এই প্রত্যেকটা পরিবর্তন তাকে প্রভাবিত করেছিল। তার চিত্রকলাতেও দেখেছি বাংলাদেশের প্রকৃতির একটা ছাপ আছে, গানে আছে, তার গল্পে আছে, কবিতায় আছে, উপন্যাসে আছে। প্রকৃতির ভিতরেই তো আমরা থাকি, কিন্তু প্রকৃতিকে তিনি যেভাবে ধারণ করতেন, যেভাবে তার প্রকাশ ঘটিয়েছেন, এটি আমার মনে হয় তার রোমান্টিক চেতনার জন্য যতখানি দায়ী, তার এই গভীরভাবে প্রকৃতিকে অনুভব করার শক্তির জন্য সেটি সমানভাবে দায়ী। আর তৃতীয় যে কথাটা আমি বললাম, তিনি বুঝেছেন, কারণ তিনি বিশ্বের বহু জায়গা ভ্রমণ করেছেন, যে প্রকৃতি সংকুচিত হতে বাধ্য, কারণ যন্ত্র চলে এসছে, যন্ত্রের শাসন নদীকে বিপর্যস্ত করছে। মুক্তধারার নাটকটাই তো তার এই নদীকে যে বাঁধ বেঁধে দেয়া হলো, বাঁধটা মুক্ত করার জন্য এই মুক্তধারার গল্প। কাজে তিনি প্রকৃতিকে বিনষ্ট হতে দেওয়ার যত রকমের অপচেষ্টা পশ্চিমে হচ্ছে সেগুলি সম্পর্কে সতর্ক ছিলেন। আর তিনি জানতেন সভ্যতার সংকট যদি ঘনিয়ে আসে, তাহলে সবচেয়ে বড় আঘাত পড়ে প্রকৃতির উপর। যত যুদ্ধই হয়, প্রত্যেকটা যুদ্ধ প্রকৃতিকে ধ্বংস করে দেয়। তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, তিনি পরাক্রমশালীদের বিরুদ্ধে ছিলেন, কারণ তারা ইচ্ছে মতো এই সব কিছু ধ্বংস করতে পারত। তো প্রকৃতির বন্দনা শুধু গাননি, তিনি প্রকৃতিকে তিনি আঁকেননি বা প্রকৃতির ছবি আমাদেরকে দেখাননি, শুধু তিনি প্রকৃতিকে কিভাবে রক্ষা করতে হয় সেই বিষয়টি নিয়ে সমস্ত জীবন চেষ্টা করে গেছেন। তার শান্তিনিকেতনই তার একটা প্রমাণ। এখন অবশ্য শান্তিনিকেতন গেলে আমার খুব কষ্ট হয় যে প্রকৃতিকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু তিনি চাইছিলেন শান্তিনিকেতনের মতো প্রকৃতির সান্নিধ্যে যেন শিক্ষার্থীরা জীবনযাপন করতে পারে, পড়াশোনাটা করতে পারে। শেষ কথাটি আমি বলি, শিক্ষা নিয়ে তিনি বলেছিলেন, একটি বৃক্ষ হবে একটি শিক্ষার্থীর প্রথম শিক্ষক। তো আমার যদি বৃক্ষটাকেই আমার শিক্ষক মানতে হয়, তাহলে বুঝতে পারুন আমি কিভাবে শিক্ষাটা গ্রহণ করব। সেই শিক্ষাটা হবে প্রকৃতি, জীবনের, বিশ্বের,
মানুষের সঙ্গে মৃত্তিকার সংলগ্নতার অনেকগুলি বিষয় তিনি একখানে করে এই কথাগুলি বলেছিলেন।